29 বছরের প্রফেসর হয়ে আমি কি না একটা 17 বছরের মেয়েকে বিয়ে করব? সে সম্পর্কে আমার ভাতিজিও হয়। ও গড! আন্টি, তুমি সজ্ঞানে আছো তো? বিয়ের আসরে দাঁড়িয়ে নূরজাহান চৌধুরীর দিকে তাকিয়ে ক্ষোভ ও বিস্মিত কণ্ঠে বলে উঠল বারিশ। নূরজাহান চৌধুরী বিচলিত হলেন না একটু। আন্টি নয়, দাদিমা বলো। আজ থেকে আমি তোমার দাদি শাশুড়ি। তুমি এবারে মেয়েকে বিয়ে করতে এসেছো, এইবারই মেয়েকে বিয়ে করবে। আমার মেয়ে বিয়ের আসর থেকে তো পালিয়েছে, তো কী হয়েছে? আমার বড় ছেলের মেয়েকে বিয়ে করবে, ব্যাস, কথা এখানে শেষ। নূরজাহান চৌধুরী এই আকস্মিক একরোখা ঘোষণায় চৌধুরী বাড়ির পুরো সভা জুড়ে যেন পিনপথের নীরবতা নেমে এলো। উপস্থিত সকলে স্তব্ধ। এবারে তার হুকুম অমান্য করার মতো বুকের পাটা কারণেই। কিন্তু এবার আর চুপ থাকতে পারলেন না ঝিলমিলের বাবা আলতাফ চৌধুরী। তিনি মেয়ের ভবিষ্যতের কথা ভেবে প্রতিবাদী কণ্ঠে বললেন, না আম্মা, আমি আমার এইটুকুন মেয়েকে এই ছেলের সাথে কিছুতেই বিয়ে দিব না। তোমার মেয়ের শাস্তি তুমি আমার মেয়েকে দিতে পারো না। তার কথার পিঠে পিঠে বারিশও চেঁচে উঠল, আপনার মেয়েকে আমি বিয়ে করবই না। আলতাফ চৌধুরী তখনও রাগে ফুঁসছেন, তোমার কাছে আমি বিয়ে দিলেই তো করবে, আমি বিয়ে করলেই তো দিবেন। বারিশের পাল্টা জবাব, দেবই না, করবই না। চললাম চলমান এই বাকযুদ্ধের মাঝে সভাকক্ষের এক কোণে ঘোমটার আড়ালে চুপচাপ দাঁড়িয়ে আছে 17 বছরের তরুণী ঝিলমিল। বিয়েটা হওয়ার কথা ছিল তার ফুপি দিঘির সাথে। সে তার থেকে 5 বছর বড়। সবই ঠিকঠাক ছিল, কিন্তু বরের বাড়ির লোক আসার পর দিঘি উধাও। তাই দাদিমা তাকে জোর করে এই বিয়ের শাড়ি পরিয়ে প্রস্তুত করে এনেছে। ঝিলমিলের একপাশে দাঁড়িয়েছে তার মা নাজমা বেগম, আর অন্য পাশে বান্ধবী ইরান। একের পর এক বাবা আর বারিশের উত্তপ্ত বাক্য বিনিময়ে ঝিলমিলের কানে ভেসে আসছে। এবার আসর কাঁপিয়ে ভেসে আসলো নূরজাহান চৌধুরীর হুঙ্কার, আলতাফ, তুই যদি আর একটা শব্দ করিস তবে তোর মেয়ে আর বউ সহ তোকে এই বাড়ি থেকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। মায়ের এমন ভয়ানক থমকে গেলেন বড় ছেলে আলতাফ চৌধুরী। অপমান আর অসহায়ত্বে মাথা নিচু হয়ে গেল। নূরজাহান চৌধুরীর নাতনি ঝিলমিলের দিকে এগিয়ে গেলেন, তার মাথায় হাত রেখে নরম কিন্তু আদেশসূচক কণ্ঠে বলেন, জাহান, তুমি তোর দাদিমার মুখের কথা রাখবি না? ঝিলমিল মাথা নিচু করে আছে। দাদিমার খুব আদরের নাতনি সে। দাদিমার নিজের নামের সাথে মিলিয়ে তার নাম রেখেছে জাহানারা চৌধুরী ঝিলমিল। তার দাদা ভাই তার দাদিমাকে জাহান বলে ডাকত, এখন দাদিমা তাকে জাহান বলে ডাকে। সে দাদিমার দিকে মুখ তুলে তাকিয়ে অন্তত মিনমিনে ও শান্ত আওয়াজে জবাব দিল, তুমি যা বলবে আমি তাতেই রাজি দাদিমা, তোমার কথার উপর আমার কোনো কথা নেই। মেয়ের মুখে এই কথা শুনে আলতাফ চৌধুরী আর নাজমা বেগম আকাশ থেকে পড়লেন। দুজনে চরম অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। যে মেয়েকে সারাদিন একটা কথা বলে শোনানো যায় না, সে আজ দাদির এক কথায় নিজের জীবনে এত বড় সিদ্ধান্ত সহজে রাজি হয়ে গেল। পুরো বাড়ির মানুষ যখন ঝিলমিলের এই আকস্মিক সম্মতিতে কিংকর্তব্যবিমূঢ়, ঝিলমিলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বারিশ নূরজাহান চৌধুরীর উদ্দেশ্যে বলে উঠল, আন্টি প্লিজ, বোঝার চেষ্টা করো। আকাশের ভাতিজি হিসেবে আমি ওকে নিজের ভাতিজির মতোই দেখি, আর ও আমার থেকে বয়সও অনেক ছোট। আমি কোনো অবুঝ বাচ্চার ফিডার মুখে দেওয়ার দায়িত্ব নিতে এখানে আসিনি। আমার পক্ষে এই বিয়ে করা কোনোভাবে সম্ভব না। হ্যাঁ মা, বারিশ আর ঝিলমিল কীভাবে কি? ওদের মধ্যে তো কোনো ম্যাচই নেই। বন্ধুর পক্ষ নিয়ে মায়ের দিকে তাকিয়ে কিছুটা দ্বিধাবোধ নিয়ে আকাশ বলে উঠল, সে নূরজাহান চৌধুরীর ছোট ছেলে, ঝিলমিল তার বড় ভাইয়ের মেয়ে। অন্যদিকে বারিশ তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। ছেলের এমন অযাচিত মন্তব্যে মুহূর্তে জ্বলে উঠল নূরজাহান চৌধুরী। নিজের ছোট ছেলের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাকে নিয়ম শেখাতে এসো না আকাশ। বারিশের সঙ্গে ঝিলমিল বংশীয় বা রক্তের কোনো সম্পর্ক নেই, আর আমি বারিশের বাবা আর ভাইয়ের সাথে কথা বলছি, তাদের কোনো আপত্তি নেই। মায়ের কঠোর জবাবে আকাশ দমে গেলেও বারিশ দমবার পাত্র নয়। সে নিজের অবস্থানে অমর। আমি একজন প্রফেসর, আরও মাত্র স্কুলগণ্ডি পার হওয়া একটা বাচ্চা মেয়ে। আমি কোনোভাবে এই বিয়েতে রাজি হতে পারছি না। আই অ্যাম সো সরি আন্টি। বারিশের এই ক্রমাগত প্রত্যাখ্যান এবার নূরজাহান চৌধুরীর ধৈর্যের বাঁধ ভেঙে দিল। তিনি বারিশের মুখোমুখি এসে দাঁড়ালেন। মেয়ে পালিয়ে যাওয়ার পরপর সে বারিশের বাবা চঞ্চল শাহরিকে সব কিছু জানেন, সাথে নিজের সিদ্ধান্ত জানেন। তবে এ বিয়েতে আপত্তি নেই, তবে ছেলেকে তিনি রাজি করবেন না।
তাই চুপচাপ দাঁড়িয়ে আছেন বারিশের বাবা। পরিষ্কার শুনে রাখো বারিশ, তুমি যদি এই বিয়েতে রাজি না হও তাহলে আজ থেকে আকাশের সাথে ভবিষ্যতে কোনো যোগাযোগ রাখবে না। আমার বাড়িতে তোমার পা রাখা তো দূরের কথা, আকাশের সাথে তোমার বন্ধুত্ব আজ এই মুহূর্ত থেকে শেষ। নূরজাহান চৌধুরী এই শেষ অস্ত্রটা বারিশের অভিব্যক্তি বদলে দিল। আকাশের সাথে তার বন্ধুত্ব আর 10টা বন্ধুর মতোই নয়, ও বেস্ট ফ্রেন্ড, সেই ছোটোবেলার বন্ধু। মায়ের এমন হুকুম যে আকাশ অমান্য করতে পারবে না সেটা বারিশ খুব ভালো করে জানে। সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে আকাশের দিকে তাকালো। আকাশ অসহায় চোখে বন্ধুর দিকে এগিয়ে গেল। বারিশের কাঁধে একটা হাত রেখে গলার আওয়াজ যতটা সম্ভব নিচু করে মিনতি সুরে বলল, রাজি হয়ে যা দোস্ত, ঝিলমিলি তো, একটু মানিয়ে নিস প্লিজ। আজ থেকে না হয় তুই আমাকে চাচ্চু বলে রাখিস, আমি তো চাচা শ্বশুর হয়ে জন্য মনে প্রাণে প্রস্তুত। তাও তুই এই বিয়েটা ভাঙিস না রে ভাই। বন্ধুর এমন অসহায় আত্মসমর্পণ দেখে বারিশ রাগ গিয়ে এবার বিস্ময়ে পরিণত হলো। সে অবিশ্বাস্য চোখে আকাশের দিকে তাকিয়ে রইল। বারিশের বাবা, বড় ভাই সবাই তাকে বোঝালো, তবু রাজি হতে চাইছে না। ঝিলমিল ঘোমটার আড়াল থেকে ইরানের বাহু চিমটি কেটে মৃদু আওয়াজে বলল, এই বারিশটা বেশি বেশি করছে, আমি কিন্তু কিছু একটা বলে ফেলবো। চুপচাপ শুনে যা, রাজি না হয়ে যাবে কই, ইরান বলল। বলতে না বলতে ইরানের কথা ফলে গেল। ঝিলমিলে কানে ভেসে এলো বারিশের অনিচ্ছাকৃত সম্মতির বাক্য। বারিশ অন্তত বিরক্তিতে মুখটা বেঁকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে নূরজাহান চৌধুরীর দিকে তাকিয়ে বলল, ওকে আন্টি, আমি রাজি, শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে, তোমার সম্মান বাঁচাতে। না হলে এই বিয়েতে রাজি হচ্ছি, না হলে এই আলতাফ চৌধুরী মেয়েকে বিয়ে করে বিন্দুমাত্র শখ আমার ছিল না। নূরজাহান চৌধুরী এবার তার ভুল শুধরে দিয়ে কড়া গলায় মনে করিয়ে দিলেন, আন্টি নয় দাদিমা। বাড়ির দাঁত কিরমির করে বলে উঠল, ওকে দাদিমা। আলতাফ চৌধুরী এবার রেগেমেগে কিছু একটা বলতে চাইলেন, কিন্তু স্ত্রী তাকে থামিয়ে দিলেন। অবশেষে সব ঝামেলার অবসান ঘটিয়ে কাজী সাহেব এগিয়ে এলেন। শুরু হলো ঝিলমিল আর বারিশের বিয়ের মূল আনুষ্ঠানিকতা। ঝিলমিলে হাত দুটো এবার কাঁপতে লাগলো। এক অজানা ভবিষ্যৎ আর এক বুক জড়তা নিয়ে সে কম্পিত হাতে রেজিস্ট্রি পেপারে সাইন করলো। সে সাইনের মাধ্যমে বারিশ নিজের নামের সাথে জড়িয়ে গেল তার নাম। কাজী সাহেব পড়ানো সব নিয়মকানুন মেনে নিয়ে একরাশ দীর্ঘশ্বাস চেপে শেষ পর্যন্ত কাপা গলায় কবুল বলে ফেলল। বিয়ের সব নিয়ম শেষ হতে না হতে এবার বিদায়ের পালা। নূরজাহান চৌধুরী এগিয়ে এসে ঝিলমিলের ডান হাতটা টেনে নিয়ে বারিশের শক্ত হাতের উপর রাখলেন। দুজনে হাত একত্রে করে দিয়ে বারিশের উদ্দেশ্যে বললেন, ওকে দেখে রেখো, ওর দায়িত্ব আজ থেকে তোমার, নিয়ে যাও। দাদিমার মুখে যাও শব্দটা শুনে ঝিলমিল যেন আকাশ থেকে পড়ল। কোথায় যাব আমি দাদিমা? নূরজাহান চৌধুরী নাতনির এমন অবুঝ প্রশ্নে বলেন, কেন? স্বামীর সাথে স্বামীর বাড়িতে, আজ থেকে ওটাই তোমার আসল ঠিকানা। মানে কি? ঝিলমিলের চোখ দুটো এবার গোল গোল হয়ে গেল। সে রীতিমতো ভড়কে গিয়ে বলল, তুমি তো বলেছিলে জাস্ট কবুল বলে বিয়ে হয়ে যাবে, বাড়ি ছাড়ার কথা তো তুমি আমাকে বলনি। বিয়ে হলে কি কেউ নিজের ঘরে থাকতে পারে ভাই? দাদিমার কথায় ঝিলমিল আহাম্মক বনে গেল। হ্যাঁ, তার এই বিয়েতে সম্পূর্ণ মত ছিল, কিন্তু এত কিছু ভাবেনি। সে না চাইতেও ধীরে ধীরে মাথা তুলে তাকালো পাশে দাঁড়িয়ে থেকে বারিশের দিকে। লোকটাকে দেখার জন্য মাথাটা একটু বেশি উঁচু করতে হলো তাকে, কারণ সে উঁচু জুতা পরে বারিশের কাঁধ অব্দি পৌঁছাতে পারেনি। বিয়ের শেরওয়ানি বারিশকে গ্রিক মূর্তির মতো সুদৃঢ় আর ভয়ানক সুন্দর লাগছিল। তার সিল্কি চুলগুলো মাঝখানে সিঁথি করে দুপাশে ছড়িয়েছে, কিন্তু পাশে দাঁড়ানো পুরুষটির দীর্ঘদেহী পেশিভুল চওড়া কাঁধ আর ধারালো চোয়ালে গম্ভীর বারিশের পাশে নিজেকে বড্ড অসহায় মনে হলো ঝিলমিলের। বিশেষ করে বারিশের শান্ত গভীর চোখের স্থির চাহনি ওর দিকে আসতে পুরো শরীর অস্বস্তিতে শিউরে উঠল। লোকটা এক দৃষ্টে নিচের দিকে তাকিয়ে আছে, ঠিক তার দিকে, কেমন গম্ভীর রসকহীন চাহনি, যেন চোখের দৃষ্টি দিয়ে আস্ত গিলে খেয়ে ফেলবে ঝিলমিলকে। সে কি করে ফেললো ওটা? সে তো কেবল ফুপির হবু বরকে বিয়ে করেনি, সে বিয়ে করেছে তার নিজের আপন ছোট চাচুর বেস্ট ফ্রেন্ডকে, যাকে সে জন্মের পর থেকে বাড়ির চাচু বলে ডেকে এসেছে। আজ সেই তার স্বামী। আর এই লোকটা তার নিজের কলেজের প্রফেসর। কলেজের যে স্যারকে পুরো ক্লাসে সবাই বাঘের মতো ভয় পায়, আজ থেকে সেই কড়া শিক্ষকের সাথে তাকে অন্য এক বাড়িতে গিয়ে থাকতে হবে। হঠাৎ খুব ফ্যাকাশে হয়ে দিশেহারা দেখালো ঝিলমিলকে। চোখ দুটো তখন স্পষ্ট ভয়ের ছাপ। নাতনির মুখে এই আকস্মিক পরিবর্তন নূরজাহান চৌধুরীর নজরে এড়াল না। তিনি কিছুটা চিন্তিত গলায় তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে জাহান, খারাপ লাগছে? ঝিলমিল দাদিমার দিকে তাকিয়ে কোনো মতে নিজের ভেতরের অস্থিরতাকে আড়াল করার চেষ্টা করলো। শুকনো একটা ঢোক গিলে বলল, না, আমি একটু রুমে যাব।
প্রয়োজনে একটা জিনিস নিতে হবে, আসছি। কথাটা বলে সবাইকে হালকা ঠেলে ঝটপট করে পা চালিয়ে ভেতরের দিকে চলে গেল। তার মা নাজমা মেয়ের পিছু পিছু কিছু একটা এগিয়ে গিয়ে ডাকলেন, ঝিলমিল, আমি আসবো তোর সাথে? ঝিলমিল পেছনে না থেকে হাত উঁচিয়ে কড়া গলায় নিষেধ করলেন, না আম্মু, একদম আসবে না। আমি একাই যাচ্ছি, কেউ আসবে না আমার সাথে। কিন্তু ঝিলমিল নিজের গলে গেল না। সে ডাইনিং স্পেস পার করে সোজা চলে গেল রান্নাঘরের পেছনের দরজার দিকে। চৌধুরীর বাড়ির পেছনে এই দরজাটা দিয়ে সচরাচর কেউ যাতায়াত করে না। ঝিলমিল সাবধানে চিটকিনি খুলল। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার। সে এক মুহূর্তের জন্য পেছন ফিরে নিজ বাড়িটার দিকে তাকায়। তারপর শাড়ির কুচিগুলো দু হাতে শক্ত করে জাপটে ধরে সোজা বাইরে পিছঝালা অন্ধকার রাস্তায় দৌড় লাগালো। নিজের ছোট্ট একটা উদ্দেশ্য আর দাদিমার সম্মান বাঁচাতে না হয় কবুলটা বলে ফেলেছে। তার মানে এই নয় যে সত্যি সত্যি তাকে ওই খড়বড়ে ঘরে বাড়ির চাচুর সাথে গিয়ে সংসার করতে হবে। চাচু তো চাচুই, তার উপর আবার কলেজের খিটখিটে স্যার। ক্লাসে যে অ্যাসাইনমেন্ট একটু দেরি করে জমা দিলে কাচুমুচু হয়ে দাঁড়িয়ে থাকতে হয়, তার সাথে এক ঘরে এক ছাদের নিচে অসম্ভব। তার চেয়ে এই রাতের অন্ধকারে পালিয়ে যাওয়াই ভালো। বেশ কিছুক্ষণ কেটে গেল, কিন্তু ঝিলমিল আর ফিরে না এলো। এলো না তো এলোই না। বরযাত্রীরা সব অধৈর্য হয়ে গেল। বান্ধবী এতক্ষণ ধরে নিখোঁজ থাকা থেকে ইরান মনে কেমন একটা খটকা লাগলো। সে স্থির হয়ে থাকতে না পেরে দ্রুত পায়ে ঝিলমিলের ঘরের দিকে গেল। কিন্তু রুমে পা রাখতে চোখ তার চড়ক গাছ। পুরো ঘর ফাঁকা, কোথাও কেউ নেই। ইরান আর এক মুহূর্ত দেরি না করে হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে ফিরে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, দাদিমা, সর্বনাশ হয়ে গেছে। ঝিলমিল রুমে কোথাও নেই। ব্যাস, চৌধুরীর বাড়িতে যেন বজ্রপাত হলো। বাড়ির চাকর বাকর থেকে শুরু করে সবাই চারিদিকে খোঁজাখুঁজি শুরু করলো। ছাদ, বারান্দা, ওয়াশরুম, সব জায়গায় খোঁজা শেষ, কিন্তু ঝিলমিলের কোনো হদিশ মিলল না। হঠাৎ রান্নাঘরের দিক থেকে একজন জানালো পেছনের দরজা খোলা। সবাই ছুটে গিয়ে দেখলো অন্ধকারের বাইরে রাস্তায় পড়ে আছে ঝিলমিলের মাথার খোপার কিছু জুঁই ফুল। দাদিমা নূরজাহান চৌধুরী ধপ করে বসে পড়লেন। আলতাফ চৌধুরী আর নাজমা বেগম নিজেদের কপাল চাপড়াতে লাগলেন। ফুপুর পথ ধরে 17 বছর নাতনি ঝিলমিল আজ এই বিয়ের আসর থেকে পালিয়েছে। মাঝখানে দাঁড়িয়ে থাকা বারিশের চেহারা সত্যিই দেখার মতো। তার চোখ মুখ রাগে অপমানে বিস্ময়ে লাল হয়ে গেছে। উপস্থিত বরযাত্রী আর আত্মীয় স্বজন ফিসফিসে নিয়ে এখন তুঙ্গে। চৌধুরী বাড়ির মেয়েরা যে এভাবে একের পর এক বরকে কাজকলা দেখিয়ে পালাবে তা কেউ কল্পনা করতে পারেনি। একই বিয়ের আসরে একই দিনে একে একে দুই মেয়ে বারিশের সাথে এই কাণ্ড ঘটালো। একজন প্রফেসর হিসেবে তার আত্মসম্মানে এর চেয়ে বড় আঘাত কী হতে পারে? আকাশ নিজের বন্ধুর এই অপমানিত আর বিধ্বস্ত দশা দেখে অন্তত অপরাধীর মতো বারিশের একদম কাছে গিয়ে দাঁড়ালো। বন্ধুর কাছে হাত রেখে সান্ত্বনা দেওয়ার ভাষায় কিছু একটা বলতেছিল। দোস্ত, আসলেও ছোট মানুষ। কিন্তু আকাশের কথা শেষ করতে দিল না বারিশ। সে ঝটকা মেরে আকাশের হাতটা নিজের কাঁধ থেকে সারিয়ে পুরো ড্রয়িং রুমে কাঁপিয়ে চিৎকার করে বলে দিল, হোয়াট এ ব্লাডি জোক! যাকে বিয়ে করতে এলাম সেও পালালো, যাকে বিয়ে করলাম সেও পালালো। আগে জানলে এই বালের বিয়ে করতেই আসতাম না। গায়ের শেরওয়ানির বোতামগুলো ছিঁড়তে ছিঁড়তে হনহন করে বেরিয়ে গিয়ে নিজের গাড়ির ড্রাইভারে সিটে গিয়ে বসলো। ইঞ্জিন স্টার্ট দিতে আকাশ দৌড়ে এসে জানলার কাছে দাঁড়িয়ে আতঙ্কিত গলা বলল, বারিশ, কোথায় যাচ্ছিস তুই? বারিশ গাড়ির জানলা নামায়। চোখ দুটো আর আগুনের মতো জ্বলছে। চোয়াল শক্ত করে, দোয়া কর তোর ভাতিজির জন্য আমার হাতে ধরা না পড়ে। আজ ওর কপালে কী আছে আমি নিজেও জানি না। গাড়ি থামো, ও ছোট মানুষ, একটা ভুল করে ফেলেছে। বাড়ি শুনছিস? আকাশ বলো, দিস ইজ আ ড্যাম গোয়িং টু হার। নিজে বিয়েতে মদ দিয়ে পালিয়ে গিয়ে এমন নাটক করা মানে কি? সেই কৈফিয়ত আজ আমি ওর কাছ থেকে আদায় করে ছাড়বো। আকাশ আর কিছু বলার সুযোগ না দিয়ে বাড়ি চলে গেল। যাকে বিয়ে করতে এসেছে আর যাকে বিয়ে করছে দুজনে পালিয়ে গেল। প্রফেসরের সিস্টেমে নিশ্চিত ঘাপলা আছে। আকাশ কল করার পর বিয়ের আসরে আশেপাশে গুনগুন করা এমন কথা কানে ভেসে আসতে মেজাজ দ্বিগুণ চওড়া হলো বারিশের। রাগ করে সে কল কেটে দিছে, কিন্তু ওপাশ থেকে আকাশ নাছোড়বান্ধার মতো বারবার রিং করে যাচ্ছে। বিরক্তিতে বারিশ ফোনটা বন্ধ করে দিল। গাড়ির স্টিয়ারিং হুইলটা শক্ত মুঠিতে চেপে ধরে সে অ্যাক্সিলেটার জোরে পাড়া দিল। ফাঁকা রাস্তায় গাড়ি এখন ঝড়ের গতিতে ছুটছে। দাঁতে দাঁত চেপে স্টিয়ারিংয়ে একটা জোরে থাপ্পড় মেরে বারিশ ক্ষিপ্ত গলায় গর্জনে ফেটে পড়ল। পুরো পরিবারটা একটা ফট। আগেরটা জন তো তাও বিয়ের আগে পালিয়েছে, আর তুমি নাচতে নাচতে বিয়ের পিঁড়িতে বসে কবুল বলে তারপর ঢ্যাং ঢ্যাং করে করতে করতে পালালে। এই
আই উইল নট স্পেয়ার ইউ ঝিলমিল। এই অপমানের শেষ আমি দেখেই ছাড়বো। গাড়ির স্পিড মিটারে কাটা আরও উপরে বাড়ছে। বারিশের স্টিয়ারিং শক্ত চাপ দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু মাথার ভিতরে লোকজনের ফিসফিসানি কিছুতেই থামছে না। ঠিক তখনই হেডলাইটের আলোয় সামনের রাস্তায় অপরিচিত অবয়ব ভেসে আসলো। সরু হলো বারিশের চোখ দুটো। সঙ্গে সঙ্গে ব্রেক কষলো, গাড়ি থামায়। গাড়িটা ঠিক ঝিলমিলের গা ঘেঁষে থেমে যায়। হঠাৎ গাড়ির মুখোমুখি হয়ে ঝিলমিল থমকে দাঁড়ালো, কিন্তু বারিশের গাড়ি চিনতে পেরে তার চোখ জোড়া ভয়ে বড় বড় হয়ে গেল। এক সেকেন্ড নষ্ট না করে সে উল্টো ঘুরে আবার মরিয়া হয়ে দৌড় দিল। ঝিলমিল! বারিশের গলা দিয়ে একটা হুঙ্কার বেরিয়েছিল। সে দ্রুত গাড়ির দরজা খুলে বের হয়ে এসে প্রচণ্ড ক্ষিপ্ততায় ঝিলমিলের পিছনে। পালাবে যখন? বিয়ে করলে কেন আমায়? দাঁড়া বলছি, ধরতে পারলে ঠ্যাং ভেঙে দেবো তোমার। বারিশ দৌড়ে থাকা ঝিলমিলে পিছু পিছু ছুটতে লাগলো। বউ সাজার জন্য বিয়ে করছি, সংসার করার জন্য নেই। ঝিলমিল দৌড়তে দৌড়তে বলল। ভারী শাড়ি গহনা নিয়ে যতটুকু সম্ভব দৌড়েছিল। বাড়ির অনেকটা দূরে সে চলে গেছিল। ভেবেছিল একটা বাস বা ট্রেন পেলে আপাতত দূরে কোথাও চলে যাবে। স্টেশনের কাছাকাছি গিয়েছিল সে, কিন্তু যার জন্য পালাচ্ছিল সে এসে সামনে ধরা দিল। তুমি কি দাঁড়াবে? ধরতে পারলে খুব বাজে অবস্থা করব আমি তোমার। ঝিলমিল এসব কিছুই শুনছে না। সে নিজের সবটুকু শক্তি ঢেলে দৌড়াচ্ছে। শাড়ি পরে দৌড়ানোর কারণে শাড়িটা খুলে খুলে যাচ্ছিল। সে উঁচু করে রাখা শাড়ির কুচি ছেড়ে দু হাতে বুকে জড়িয়ে দৌড়াতে লাগলো। আর ঠিক তখনই বাঁধল বিপত্তি। পায়ের কাছে কাপড়ের ঘের আটকে গিয়ে হুমড়ি খেয়ে পাকা রাস্তায় আছাড় খেয়ে পড়ল। মেয়ের এই পতন থেকে বারিশের পায়ের গতি থেমে গেল। ঠোঁটের কোণে বিজয় হাসি রেখা ফুটিয়ে সে ধীরে পায়ে এগিয়ে লাগলো ঝিলমিলের দিকে। মাটিতে বসে থাকা অবস্থায় ঝিলমিল ভয়ে ভয়ে পেছনের দিকে সরতে লাগলো, আর বারিশ ঠিক ততটাই নিঃশব্দে এগোতে লাগলো। ঝিলমিল আরও পেছায়, লোকটা আরও এগায়। এভাবে কতক্ষণ চলতে থাকলো। তারপর ঝিলমিল আচমকা উঠে আবারও দৌড়তে লাগলো প্রস্তুতি নিয়ে। আমাকে ধরা এত সহজ নয়। এতটুকু বলে বেচারি ঘুরে দৌড় দিতে যাবে, কিন্তু পথের ধারে এক কারেন্টের খাম্বার সাথে সজোরে ধাক্কা খায়। কয়েক মুহূর্তের জন্য চারপাশ যেন তার চোখের সামনে ঘুরতে লাগলো। মাথার ভেতরে যেন এক ঝাঁক ঝিঝি পোকা ডেকে উঠল। কপালটা ততক্ষণে বেশ ভালোভাবেই ফুলে উঠছে। ঝিলমিল জানতো আজ রাতে তার কপালে আরও দুর্ভোগ আছে, কিন্তু এই কারেন্ট খাম্বার যে ঠিক এই সময় তার পথ আগলে দাঁড়াবে তা কে ভাবেনি। এমনিতে পেছনে জ্যান্ত এক খাম্বা তাকে তাড়া দিচ্ছে, তার উপর আবার এই জড়ো খাম্বার আগমন। ফুলে ওঠা কপালে আঙ্গুল বুলিয়ে যন্ত্রণায় চোখ মুখ কুঁচকে পেছনে তাকাতে না তাকাতে গালে এসে পড়ল বারিশের শক্ত হাতের আঘাত। ঝিলমিলের মাথায় এবার আরেক দফা ঝিঝি পোকা ডেকে উঠল। চোখ বন্ধ করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে। তারপর ধীরে ধীরে চোখ মেলল। প্রথমে কারেন্টের খাম্বার সাথে কপালে, তারপর জ্যান্ত খাম্বার সাথে গালে। পরপর দুটো আঘাত অনিচ্ছাকৃত মেয়েটার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বারিশ নিজের মাঝারি সাইজে লম্বা চুলগুলো কপাল থেকে সরিয়ে বলল, নিজেকে তুমি কি নিজে দায়িত্বে ভদ্রভাবে গাড়িতে বসবে, নাকি আমি ব্যবস্থা করব? ঝিলমিল অভিমানে আর ক্ষোভে ফুঁসতে ফুঁসতে বলে, আমি যাব না, আপনি চলে যান চাচু। আমি কিছুতেই। বাকি কথাটুকু আর ঝিলমিলের ঠোঁটগুলো বেরোনোর সুযোগ পেল না। বারিশ এক ঝটকায় তার পেশিভর শক্তপোক্ত হাত দিয়ে ঝিলমিলকে পাজাকোলা করে শূন্যে তুলে নিল। নিমেষে মেয়েটি আছাড় পড়ল বারিশের চওড়া কাঁধের উপর। আচমকা এই ভারসাম্যের পরিবর্তনে নিজেকে সামলাতে প্রথমে অবচেতনভাবে বারিশের গলা জড়িয়ে ধরল ঝিলমিল। পরক্ষণে ঘোর কাটতে মাটির নামার আকুতি নিয়ে বারিশের পিঠে দু হাতে কিল থাপ্পড় মারতে শুরু করলো। চাচু প্লিজ আমাকে নামিয়ে দিন, আমি যাব না বলছি, আমি এই বিয়ে মানি না। বারিশের কানে যেন এই আর্তনাদ পৌঁছলো না। 17 বছর বয়সী অবুঝ বিবির সমস্ত আক্রমণ আর হাতের থাবা মুখ বুজে সহ্য করে হনহন করে গাড়ির দিকে এগিয়ে গেল। ঝিলমিল মরিয়া হয়ে এক পর্যায়ে বারিশের শক্ত কাঁধে কামড় বসিয়ে দিল, কিন্তু তাতেই ওই পাষাণ পুরুষের কোনো হেলদোল হলো না। গাড়ির দরজা খুলে এক প্রকার জোর করে তাকে ভেতরে বসিয়ে দরজা লক করে দিল সে। গাড়ির ভেতরে কিছুক্ষণ অনর্থক চেঁচামেচি করে ক্লান্ত হয়ে শান্ত হলো ঝিলমিল। ভাবলো বাড়ি ফিরলে আব্বু নিশ্চয় তাকে এই রাগী প্রফেসরের হাত থেকে বাঁচিয়ে নেবেন। কিন্তু কিছুটা দূর যাওয়ার পর সে যখন দেখলো গাড়িটা তাদের বাড়ির গেটে না ঢুকে পাশের বাড়ি অর্থাৎ শেহরিয়া ভিলার রাজুকের গেট গলে ভেতরে প্রবেশ করছে, তখন তার বুকের ভেতরটা আবার ছ্যাদ করে উঠল। সে পুনরায় চিৎকার করে, এ কি, এখানে কেন আনছেন? আমাদের বাড়ির গেট তো এটা না, এটা তো আপনাদের বাড়ি।
গাড়ির ইঞ্জিন বন্ধ করে বাড়ির অন্তত শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আজ থেকে এটাই তোমার একমাত্র বাড়ি। ঝিলমিল আবার ছটফট করে উঠল, যাব না, নামিয়ে দিন আমাকে। আমি এই বাড়িতে কিছুতেই পা দিব না। এবার আর কোনো আকুলতা বারিশের কান স্পর্শ করলো না। আগের মতো ঝিলমিলকে কাঁধে তুলে দীর্ঘ পদক্ষেপে গাড়ির বাইরে বেরিয়ে এলো। লন পেরিয়ে শেহরিয়া বাড়ির সদর দরজা পার হয়ে বিশাল লিভিং রুমে সব পেছন পেলে সে সিঁড়ি বেয়ে সোজা নিজের ঘরের দিকে এগোতে লাগলো। এদিকে লিভিং রুমে তখন এক থমথমে পরিবেশ। পুরো শেহরিয়া বাড়ির লোক চাতকের মতো নতুন বরবধূর অপেক্ষায় বসেছিল। স্বয়ং বাড়ির বড় আম্মা শেহরিয়া ঝর্ণা বেগম নিজের রাজকীয় সোফাটায় বসে অধীর আগ্রহে ছোট ছেলের জন্য অপেক্ষা করছেন। ছেলেকে ওভাবে রণক্লান্ত ভঙ্গিতে কাঁধে করে ঝিলমিলকে নিয়ে আসতে দেখে তিনি ধরপড় করে দাঁড়িয়ে পড়লেন। কিন্তু মুখে কোনো প্রশ্ন উচ্চারিত হওয়ার আগে তার চোখ চড়ক বিস্ময়ে হতভাগে তিনি ছেলের ঘরের দিকে তাকিয়ে রইলেন। তার এই অবাক হওয়ার কারণ ঝিলমিলকে ওভাবে তুলিয়ে না। তিনি বিস্মিত হলেন পাত্রী অদল বদল দেখে। তার ছেলে বিয়ে করতে গেছিল অন্য একজনকে, আর ঘরে তুলিয়ে নিয়ে এলো সম্পূর্ণ অন্য আরেক মেয়েকে। চোখ দুটো বড় বড় করে অবিশ্বাস্য দৃষ্টিতে নিজের বড় ছেলের বউয়ের দিকে তাকিয়ে ঝর্ণা বেগম প্রায় চিৎকার করলেন, এটা কে হলো? ঝিলমিল এখানে এই বেশে কেন? কার জায়গায় কে হলো? শাশুড়ি এমন রূপে ভীত হলো শিউলি বেগম বলল, আসলে আম্মা এতক্ষণ লুকেছে, দিকে পা আলিয়েছে। ঝর্ণা আমার চোখ আরও বড় হয়ে গেল। কি? হ্যাঁ আম্মা, এই জন্যই তখন আপনাকে এতবার কল করেছিলাম। দিঘি পালানোর পর চৌধুরী বাড়ির নুরজাহান আম্মা তরঙ্গের সাথে এ, ঝিলমিলের বিয়ে দিয়ে দিয়েছেন। ব্যাস হয়ে গেল। এবারের আম্মা এবার গেল। দুলতে থাকলো সে। শিউলি বেগম দ্রুত শাশুড়িকে আগলে ধরলেন। উপস্থিত সবাই আতঙ্কিত হলো। কি শোনালে আমার বড় বউ? আমার তরঙ্গের বউ এই ঝিলমিল? এই কেউ বড় বান আমার মাথায় কেউ বড় বেঁধে দে, শেষ। এতটুকু বলে জ্ঞান হারালেন আম্মা। বারিশ দৌড়ে এলো সবার চেঁচামেচি শুনে। এসে মাকে দেখলেন চেতনাহীন, দিকে ডাক্তারকে কল করলেন। কিছুক্ষণ মায়ের পাশে বসে ডাক্তার বিদায় জানাতে সদর দরজা পর্যন্ত এগিয়ে গেলেন। তখন থেকে একা একা বসে এসব ভাবছে ঝিলমিল। লোকটা সদর দরজা থেকে লক করে গিয়ে গেছে, এখনও আসছে না। ঝিলমিল পরনে তার 4 কোয়ার্টার্স ঢিলেঢালা লেডিস প্যান্ট আর পাতলা টি শার্ট, অথচ মায়ায় জড়িয়ে আছে বিয়ের শাড়ির সেই ভারী কারুকার্য লাল ওড়নাটা, সেটাও বড্ড এলোমেলো অবস্থায়। ঘরের মেঝেতে দলা পাকিয়ে পড়েছে দামি বেনারসি, ছড়িয়ে ছিটিয়েছে ভারী গহনাগুলো। খাটের এক কোণে গুটিসুটি মেরে বসে মেঝেতে পড়ে থাকা শাড়িটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়েছে 17 বছর বয়সী মেয়েটা। তার মস্তিষ্ক এখনও এই আকস্মিক পরিবর্তনটা পুরোপুরি মেনে নিতে পারছে না। ঠিক তখনই নিঃশব্দে ঘরটা এক পুরুষালী শীষ বাজার শব্দ ভেসে এলো। ভাবনা শুধু ছেড়ে গেল ঝিলমিলে। সে খানিকটা চমকে দরজার দিকে তাকাতে আবার মেঝের দিকে তাকালো। পকেটে হাত গুজে হেলে দিল, ঘরের ভেতরে পা রাখলো বারিশ। তার গায়ে এখনও বিয়ের শেরওয়ানি, তবে সামনের উপরে 3টে বোতাম বেখেয়ালিভাবে খোলা। খুব উদাস মনে শীষ বাজাতে বাজাতে ভেতরে এলো। খাটের উপর ঝিলমিলের এই অদ্ভুত রূপ থেকে বারিশ ঠোঁটের শীষ আচমকা থেমে গেল। সে থমকে দাঁড়িয়ে ঝিলমিলকে উপর নিচ ভালোভাবে পর্যবেক্ষণ করলো। নতুন বউ এমন পোশাক দেবে এটা তার কল্পনাতে ছিল না। শুকনো একটা ঢোক গিলে কিছুটা বিস্ময় নিয়ে বলে, এসব কি পরে আছো? ঝিলমিল কোনো উত্তর দিল না, এমনকি তার দিকে ফিরেও তাকাল না। এই মেয়ে, তোমাকে বলছি। এবার বারিশের কণ্ঠস্বর কিছুটা চলল, তবু নিষ্প্রিয় রইল ঝিলমিল। কোনো নড়নচড় নেই। যেভাবে জোর খাটিয়ে এক পোকা তুলে নিয়ে আসা হয়েছে তাকে এই বাড়িতে, তাতে মেয়েটা যে বসে বসে চিৎকার করে কাঁদছে না, এটাই অনেক বেশি। কিন্তু বারিশের মতো পুরুষ এই নীরব প্রত্যাখ্যান সহজে মেনে নিতে পারল না। সে দ্রুত পায়ে ঝিলমিলের সামনে এসে হাঁটু গেড়ে বসে শক্ত হাতে ওর দুবাহু চেপে ধরে এক হালকা ঝাঁকুনি দিয়ে বলল, তোমার সঙ্গে কথা বলছি আমি। কি পড়েছে ওগুলো? আর কাপড় নেই? ঝিলমিল এবার চোখ তুলে তাকালো। মাত্র কয়েক ঘন্টা আগে চাচা থেকে আচমকা স্বামী বনে যাওয়া পুরুষটা চোখের দিকে সোজা তাকালো সে। বারিশের প্রশ্নের কোনো জবাব না দিয়ে তীব্র শক্তিতে নিজের বাহু দুটো ওর বাঁধন থেকে ছাড়িয়ে নিয়ে অন্তত দৃঢ় করে বলল, আমাকে ধরবেন না চাচু, আপনি আমার চাচু, সেটা ভুলে যাবেন না। কথাটা শুনে বারিশের চোয়াল শক্ত হয়ে গেলো। ঝিলমিলের দিকে সামান্য ঝুঁকে চোখের মনে সরু করে ফিসফিস করে, ছিলাম চাচু,
নাও আই এম এর হাজব্যান্ড মিসেস বারিশ। শুনে কেমন গা গুলিয়ে উঠল ঝিলমিলে। এই লোক তার চাচুর বেস্ট ফ্রেন্ড, তার প্রতিবেশী, পাশাপাশি বাসা তাদের। বাড়ির শুধু তার চাচুর বেস্ট ফ্রেন্ড না, তার চাচুর আত্মা বলা যায়। পাশাপাশি বাড়ি হয় তাদের দুপরিবারে ঘনিষ্ঠ, অনেক বছর ধরে প্রবল। তুমি এমন ভাব করছো যেন আমি তোমাকে জোর করে বিয়ে করছি। তোমার দাদিমা তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিছে। বারিশ বলল, আমাকে ঝুলিয়ে দিয়েছে? আমাকে? আপনার কে আমার গলায় ঝুলিয়ে দিছে? তেতে উঠল ঝিলমিল। আমি কি তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম? আমি কি আপনাকে বিয়ে করার জন্য বউ সেজেছিলাম? পিঠাপিঠি বলে উঠল ঝিলমিল। হ্যাঁ, এই তো বসে আছো। বারিশ কপট এসে ঝিলমিলের মাথায় থাকা লাল দোপাটার দিকে ইশারা করে বলল। ঝিলমিল এবার আরও রেগে গেল। এক হাতে বারিশের শেরওয়ানির এক পাশে চেপে ধরে বলল, এটা কি? আপনিও তো জামাই সেজে বসে আছেন। বারিশ খুব উদাস ভঙ্গিতে বলল, আমি তো তোমার জন্য সাজিনি, কিন্তু তুমি আমার জন্য সেজেছ। সাজিনি, সাজানো হয়েছে, জোর গলায় বলল সে। যাই হোক, সাজানো হলো সেটা আমার জন্যই হয়েছে, কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে যাইনি। আমিও তো পালিয়ে গেছিলাম। কেন নিয়ে এলেন আমাকে? ঝিলমিল বলল, যখন পালিয়ে গেছিলো তখন আমাদের বিয়ে হয়নি। তুমি আমার বউ হয়ে গেছো, বারিশের বউ। আর প্রফেসর ফাইজান বারিশের বউ বিয়ের দিন পালিয়েছে, এটা সবাই জেনে গেলে আমার প্রেস্টিজ যাবে। নাহলে তোমাকে ধরে আনার কোনো ইচ্ছা ছিল না আমার। নিজেকে প্রফেসর দাবি করতে লজ্জা করছেন না আপনার? সে ভদ্রতা আছে আপনার? কলেজে সবাই যেদিন আপনার আসল মুখোশ জানবে সেদিন দেখবে প্রেস্টিজ কীভাবে ধরে রাখেন। আমার যেখানে ভালো প্রফেসর হওয়ার ইচ্ছে নেই, সেই কারণে আমি খুব সেখানে গিয়েছিলাম, সেটা খুব ভালোই এগোচ্ছে। তুমি বরং তোমার বাবার চিন্তা করো। আমার বাবার সাথে আপনার কিসের শত্রুতা? হ্যাঁ? বাড়ি অবাক হওয়ার মতো করে বলল, শত্রুতা কেন থাকবে? সে আমার একমাত্র শ্বশুর, আমার একটা মাত্র বউয়ের একটা মাত্র বাবা। ঝিলমিলের থুতনি আঙ্গুল ঝুলিয়ে বলল। অদ্ভুত ঠেকলো ঝিলমিলের। মুখ ঘুরিয়ে অন্য পাশে নিল। বারিশের মুখে আবারও নিজের দিকে ঘোরালো, ঝুঁকে আরও কাছে এলো, চোখ বোলালো আবার অষ্টাদশীর সর্বাঙ্গে। সব খুলে ফেলেছিল মাথায়, এটা খুলোনি কেন? মাথায় থাকা দোপাট্টার দিকে তাকিয়ে বলল, অনেক চেষ্টা করছি খোলার। বারিশ নিজে এবার সেটা খোলার জন্য ঝিলমিলের মাথায় হাত দিল। বাধা দিল না ঝিলমিল। সে এটা খোলার জন্য অনেকক্ষণ নিজে যুদ্ধ করছে। বারিশটা খুলতে খুলতে ঝিলমিলের দিকে আরও বেশি ঝুঁকলো। ঝিলমিলে যত পেয়েছে চেষ্টা শত চুকে যাচ্ছে। অবশেষে খুলতে সক্ষম হলো, কিন্তু বারিশ সেভাবে থেকে বলল, আজ আমাদের বাসর রাত। হঠাৎ এমন বাক্য জমে গেল ঝিলমিল। বারিশের দিকে তাকিয়ে থাকলে বড় বড় করে, তারপর খানিকটা আতঙ্কিত গেলে বলল, আপনি ঠিক আছেন তো বাড়ি চাচু? হোয়াট দ্য হেল? চাচু বলে মুড নষ্ট করছো কেন? কিসের মুড? বারিশ কিছু বলল না। সে সোজা চলে গেল ওয়াশরুমে। পোশাক পাল্টে এসে কোনো ভূমিকা ছেড়ে গম্ভীর করে বলল, বই বের করো, পড়তে বসো। ঝিলমিল স্তব্ধ হয়ে গেল। তার মনে হলো সে বোধহয় ভুল শুনেছে। অবিশ্বাস্য করে বলে, কী বললেন? তোমার না কিছুদিন পর এক্সাম? পড়তে বসে এক্ষুনি। ঝিলমিলের ভেতরটা জেদ আবারও চাড়া দিয়ে উঠল। পারবো না, আমাকে দয়া করে আমার বাসায় রেখে আসুন। আব্বু নিশ্চয়ই এতক্ষণ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েছেন। বারিশের ঠোঁটের কোণে আবার সেই কুটিল হাসি ফুটে উঠল। সে শীতল গলে বলল, মাত্র তো শুরু, ওনার সুস্থ থাকার দিন এবার শেষ। ঝিলমিলে এই কথার অর্থনিহিত অর্থ বোঝার আগে বারিশ তাকে আর কোনো কথার সুযোগ দিল না। বুক শেলফ থেকে ওর ক্লাসের কয়েকটা মোটা মোটা বই এনে ধপাস করে টেবিলের উপর রাখলো। তারপর সেগুলো ঝিলমিলের সামনে বাড়ি দিয়ে বলল, এক্ষুনি পড়ো, নইলে মারবো। ঝিলমিলে চোয়াল ছুলে গেল। এই লোকটা বলে কি বাসরাতে বউকে মারার হুমকি দিচ্ছে? সে ফুঁসে উঠল, কি মারবেন মানে? গায়ে হাত তুলবেন আমার? বই খুলো, অন্তত দৃঢ় ও শক্ত গলে বলল বারিশ। ঝিলমিল নড়াচড়া না করে উভয়ে বসে আছে রইল। বারিশ এবার সিংহের মতো উচ্চস্বরে ধমকে বলল, খোলো বলছি। হঠাৎ সে চেনা প্রফেসরের রাগী ধমকে ঝিলমিলের ভেতর থেকে কেঁপে উঠল। আর কোনো তর্ক না করে কাঁপা কাঁপা হাতে বইয়ের পাতা মেলল। রাগ আর ক্ষোভে সে ইচ্ছে করে বইয়ের পাতাগুলো এলোমেলো উল্টাতে লাগলো, যেন খুব মনোযোগ দিয়ে পড়ছে এমন একটা ভান করলো। বারিশের কাণ্ড দেখে কিছু বলল না। সে কিছুক্ষণ ঝিলমিলের দিকে তাকিয়ে থেকে আবারও কী একটা মনে করে রুমের বাইরে চলে গেল। বাড়ির রুম থেকে বেরোতে ঝিলমিল দম যেন ফিরে এলো। সুযোগ হাতছাড়া না করে তড়িঘড়ি করে বিছানার পাশে থাকা নিজের ফোনটা হাতে নিল। বান্ধবী ইরানকে কল করলো। ওপাশ থেকে কল রিসিভ হতে ঝিলমিল কোনো কথার সুযোগ না দিয়ে ইরান জেজে উঠল, এই নাটকির নাতি, তুই পালালি কেন শুনি?
এত নাটক কই থেকে আসে তোর? তখন তো এত কিছু ভাবিনি। আমি নিজের জেলে নিজেই ফেঁসে গেছি। আমায় উদ্ধার কর বোন। আমি কিভাবে চাচ্চুকে বিয়ে করলাম? ও মাই গড! সে আমার কলেজে যাচ্ছি। তুই জানিস উনি আমাকে পড়তে বসেছে? বাসরাতে খাম্বা স্যার আমাকে পড়তে বসেছে। কেঁদে ফেললো ঝিলমিল। কি? তাই বলে পড়তে বসলো? হ্যাঁ, বাসরাতে সবার জামাই বউকে শাড়ি খুলতে বলে, আর আমার জামাই বলে বই খুলতে। এমন খাম্বাসার খোদা আমার কপালে কেন দিল? শাড়ি তো তুমি খুলে বসে আছো, নতুন করে আর কি খুলবো? আকস্মিক পুরুষালী কণ্ঠস্বরে গাম্ভীর্যে চমকে উঠল কিশোরী। তড়িঘড়ি করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে বিছানার উপরে রেখে দেয়। দরজা চৌখাট পেরিয়ে ঘরের ভিতরে হেঁটে আসছে সে, রাশভারী পুরুষ। ঝিলমিল কোনো রকমে নিজের ভেতরে ভীতিটুকু আড়াল করে অবাধ্য গলে বলে উঠল, আমি বাড়ি যাব। বাড়িতেই তো আছো। যুবকের কণ্ঠস্বরে অনুভূতি লেশমাত্রহীন। মেয়েটির নজর হঠাৎ লোকটার ডান হাতের দিকে গেল। সে কিছুটা কৌতূহলী ও সন্দিহান দৃষ্টিতে তাকে শুধল, ওটা আপনার হাতে কি? বারিশ কোনো মৌখিক উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। ধীর পায়ে এগিয়ে গেল বিছানার দিকে। কোনো দ্বিধা ছাড়াই খাটের একপাশে হাঁটু মেরে বসে সুতি কাপড়ে মোড়ানো বরফের টুকরোটি চেপে দিল ঝিলমিলের কপালের ঠিক সেই অংশটায়, যা কিছুক্ষণ আগে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খেয়ে ফুলে গেছে। বারিশের হাতের থাপ্পড়টা গালটা লাল হয়ে গেছে। ক্ষতের এই আকস্মিক হিমশীতল স্পর্শ লাগতে যন্ত্রণায় কুঁকড়ে উঠে তীব্র চিৎকারে ঘর কাঁপিয়ে তুলল বালিকা। আরে কি করছেন কি? ছাড়ুন আমাকে! ভুরু জোড়া কুঞ্চিত হয়ে গেল বারিশের। হাতের বরফটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে চোখের পলকে নিজের চওড়া হাতের তালু দিয়ে মেয়েটার মুখ চেপে ধরল। সেই বলিষ্ঠ বাঁধনের নিচে বাকি চিৎকারটুকু গুমড়ে মরে গেল। সে নিজের মুখটা স্ত্রীর সন্নিকটে এনে দাঁতে দাঁত চিপে অন্তত রুক্ষ ধমকের সরে বলল, এভাবে চিৎকার করছো? নিচে এখনো বাড়ির বড়রা জেগে আছেন। একদম চুপ। কি ভাববে সবাই? ঝিলমিল তার মুখের উপরে থাকা হাতটা সরিয়ে দেওয়ার চেষ্টা করে যন্ত্রণায় চোখ মুখ কুচকে ঝাঁঝালো গেলে বলল, আপনি এটা আমার মাথায় এভাবে চেপে ধরছেন কেন? বাড়ির সোজা হয়ে দাঁড়ালো। অন্তত কর্কশ ঠান্ডা গলে জবাব দিল, অনেক শখ হয়েছে ধরা, তাই ধরছি। ডিসগাস্টিং। ঝিলমিল নিজের ক্ষোভ প্রকাশ করার সুযোগ পেল না। হঠাৎ করে নিচতলা থেকে ভেসে এলো তার অতি পরিচিত কণ্ঠের ডাক। তার আব্বু ডাকছে। চেনা গলার আওয়াজ পাওয়া মাত্র কিশোরী এক মুহূর্ত দাঁড়াল না। ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে নিচে চলে গেল। বাড়ির বিচ্ছু মেঘে কোনোভাবে আটকে রাখতে পারল না। অগত্যা সে শান্ত পায়ে তার পিছু পিছু নিচতলার দিকে এগিয়ে গেল। লিভিং রুমে পা রাখতে ঝিলমিলকে দেখে আলতাফ চৌধুরী উদ্বিগ্ন করে প্রশ্ন করলো, ওভাবে চিৎকার করছিলে কেন মা? কি হয়েছে তোমার? আর এখানে কি হয়েছে? মেয়ের কপালে আঙ্গুল রাখলেন। তার পাশে এখন আকাশ, চোখে একরাশ সঞ্চয়। ঝিলমিল কিছুটা আমতা আমতা করে নিজেকে সামলে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, না আব্বু, কিছু এনে এমনি। ঝিলমিলির পেছনে সিঁড়ির গোড়ায় এসে দাঁড়িয়েছে বারিশ। তাকে দেখা মাত্র আলতাফ চৌধুরী আশঙ্কায় এক প্রকার তেড়ে গিয়ে জামাতার মুখোমুখি এলেন। এই ছেলে, কি করছিলে তুমি আমার মেয়ের সাথে? ও এমন আত্মচিৎকার করছিল কেন? বারিশ প্রথমবার আর চোখে একবার আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থেকে ঝিলমিলি দিকে তাকলেন। পরক্ষণে শ্বশুরের দিকে ফিরে ঠোঁটে তাচ্ছিল্য হাসি ফুটিয়ে অন্তত সহজ গলায় জবাব দিল, আপনি যা ভাবছেন ঠিক সেটাই। বাসর ঘরে ঝিলমিলের চিৎকার আর বারিশের মুখে এই দ্বিধাহীন দ্ব্যর্থবোধক উত্তর। লিভিং রুমে তখন বারিশের বাবা আর বড় ভাই উপস্থিত ছিল। ছেলের এমন বেহায়া ও সোজাসাপটা মন্তব্য শুনে দুই পুরুষ অস্বস্তিতে পড়ে গেলেন। ভাগ্যের ঝর্ণা বেগম তখন নিজের কক্ষে বিশ্রাম নেয়, অন্যথায় ছেলের মুখে এমন কথা শুনে নিঘাত তিনি আরেক দফা জ্ঞান হারাতেন। বারিশের মুখে এমন লাগামহীন প্রত্যুত্তর শুনে আলতাফ চৌধুরী রাগে কাঁপতে কাঁপতে তার দিকে আঙুল উজিয়ে গর্জে উঠে বললেন, কী বললে তুমি? তোমার সাহস তো কম নয় পারিস। আমার অবুঝ মেয়েটার গায়ে হাত তুলতেও তোমার একটু বাঁধল না? বিয়ের প্রথম রাতে তোমার এই আসল রূপ, শিক্ষাদানের নামে এই বর্বরতা তুমি নিজের ঘরে করো? বিচলিত হলো না বারিশ। সে নিজের স্বভাবসুলভ উদাসীনতা বজায় রেখে অন্তত নির্বিকার হল, কি এমন করলাম আমি? আপনার মেয়ে নিজ ইচ্ছে আমাকে বিয়ে করছে, ওর সাথে যাই করি তাতে আপনার কি? এমন বেপরোয়া কথা শুনে আলতাফ চৌধুরীর রক্ত মাথায় চড়ে গেল। ধমকে উঠলেন, চুপ করো বেয়াদব। তুমি জানো না ও এখন 18 বছর হয়নি? একজন শিক্ষক হয়ে এসব বলতে তোমার লজ্জা লাগছে না? বাড়ির এবার কিছুটা বাঁকা হাসলো। শ্বশুরমশাইয়ের দিকে তাকিয়ে সোজাসুজি তাকিয়ে অন্তত কর্কশ সাপ গলে জবাব দিল, শিক্ষক? কে শিক্ষক? শিক্ষক আমি কলেজে, বাসায় না।
আপনার মতো সব জায়গায় গিয়ে শিক্ষকতা দেখাতে পারবো না। যেখানে দেখানো দরকার সেখানে দেখাবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আলতাফ চৌধুরীর সহ্যসীমা ছাড়িয়ে গেল। তিনি আর এক মুহূর্ত কালক্ষেপণ না করে মেয়ের হাত শক্ত করে টেনে ধরে বললেন, চলো মা, এখানে আর এক মুহূর্ত নয়। কিন্তু ঝিলমিলকে নিয়ে তিনি কদম ফেলার আগে অপর পাশ থেকে অন্য হাতটা খপ করে ধরে ফেলল বারিশ। তার মুঠো শক্ত হয়ে বসলো কিশোরীর কবজিতে। সে শ্বশুরের দিকে সোজা তাকে অন্তত কঠোর করবেন, হাত ছাড়ানোর। ছাড়বো না। তুমি বড়, তুমি ছাড়ো বেয়াদব। আমি কেন ছাড়বো? একটু আগেই তো আপনার মা ওকে আমার হাতে তুলে দিল। আপনি ছাড়ুন। দুজনের টানাপোড়েনের মাঝ থেকে ঝিলমিলের দুই হাত দুদিকে প্রসারিত হয়ে যাচ্ছে। দুজন তাকে নিজ নিজ দিকে টানছে, যেন এক জীবন্ত পুতুলকে নিয়ে কাড়াকাড়ি। যন্ত্রণায় কিশোরীর চোখ মুখ কুকড়ে গেল। আলতাফ চৌধুরী মেয়ের হাত নিয়ে নিজের দিকে আর এক দফা টেনে নিয়ে তীব্র ক্ষোভে বললেন, আমার মা দিয়েছে, আমি দেইনি। আমার মেয়েকে আমি তোমার সাথে কখনোই থাকতে দিব না। বারিশের ঠোঁটের কোণে কুটিল হাসি রেখা ফুটল। আপনার মেয়ে তো থাকবে, আপনার মাও চলে আসবে। ওই তো চলে এসেছে। বাড়ির শেষ বাক্য সদর দরজার দিকে তাকিয়ে বলেন। নিজের মাকে সদর দরজার সরাসরি উপস্থিত দেখে আলতাফ চৌধুরী অবচেতন নিজের মেয়ের হাতটা আলগা করে দিলেন। বাবার হাত ছুটে যেতে ঝিলমিল কিছুটা টাল সামলে বারিশের দিকে সরিল। নূরজাহান চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে আলতাফ চৌধুরীকে দেখছেন। চশমা ঠিক করতে করতে তিনি ধীর পায়ে এগিয়ে গেলেন। তার গম্ভীর রাজকীয় চালচলন। সামনের ড্রয়িং রুমে বাকি সবাই নিশ্চুপ। তিনি চঞ্চল শেহরের মুখোমুখি হয়ে অন্তত দৃঢ় গলা বললেন, সব আয়োজন করে রাখবেন, কাল আমরা সবাই আসছি, কোনো ঝামেলা যেন না হয়। চঞ্চল শাহরে অন্তত বিনয় সাহেব মাথা ঝুঁকে সম্মতি জানালেন, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। ঝিলমিল দাদুভাইয়ের কোনো অযত্ন হবে না। দাদুভাই নেই, মামুনি। নূরজাহান চৌধুরী তৎক্ষণাৎ চঞ্চল শাহরিকে সম্বোধনটা শুধরে দিলেন। তার এই একটিমাত্র শব্দে পরিষ্কার হয়ে গেল ঝিলমিল এখন আর এই বাড়িতে কেবল নাতনি নেই, সে এই ঘের বউ। কথাটা শেষ করে তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না। আলতাফ চৌধুরীর বাহু ধরে তাকে বাড়ি থেকে বের করে যেতে লাগলেন। ঝিলমিল শুধু ফ্যালফ্যাল করে দাদিমা আর আব্বুর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। এদিকে আকাশ যাওয়ার আগে তার বন্ধু বারিশকে এক প্রকার জোর করে টেনে কিছুটা দূরে নিয়ে বলল, আজ যাই হোক, তোর থেকে আমি অন্তত এটা আশা করিনি। কি আশা করিনি? একটু আগে তুই ঝিলমিলকে বিয়ে করবি না বলে চারদিকে লাফাচ্ছিস, আর ঘরে আসতে না আসতে একদম ফুলফর্মে বাসর করা স্টার্ট করে দিলে। ছি ছি, চাচা শ্বশুর হিসেবে তোকে এসব বলতেও আমার নিজের লজ্জা লাগছে। বাড়ির এক মুহূর্তের জন্য আকাশকে দেখলো, তারপর খুব বিরক্তি নিয়ে বলল, মাথা ঠিক আছে তোর? ওসব কিছুই হয়নি। হয়নি মানে? পুরো পাড়ার মানুষ বাসর ঘরে চিৎকার শুনলো আর তুই বলছিস হয়নি? বাড়ির একটা দীর্ঘশ্বাস ফেলে কুচকে বলল, তোর এই নোংরা মাথা একটু সাফ করবি? ও খাম্বার সাথে বাড়ি খেয়ে সাফ করবি? ও খাম্বার সাথে বাড়ি খেয়ে কপাল ফুলে এসেছে। আমি তো জাস্ট বড় ধুতে গিয়েছিলাম আর ওই ডাইনোসরদের মতো চিৎকার জুড়ে দিল। আকাশ চুপ হয়ে গেল। সে ঘাড় ঘুরিয়ে ঝিলমিলে দেখে তাকালো। মেয়েটা এক কোণে চুপচাপ দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়েছে। ওদের কথা শুনে আপ্রাণ চেষ্টা করছে, তবে দূরত্বের কারণে বুঝতে পারছে না। আকাশ আলতো হেসে ডেকে বলল, যাও মামুনি, রুমে গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ যাও মামুনি, রুমে যাও। আকাশের দেখা দেখি তার পিঠে পিঠে বারিশও ভেঙানোর মতো করে একদম একই টনে বলে উঠল। বন্ধুর মুখে এই ডাক শুনে আকাশ তৎক্ষণাৎ ভুরু কুচকে সম্বোধন করে দিয়ে বলল, তুই মামুনি বলছিস কেন? বারিশ কোনো উত্তর দিল না। সে উল্টে আকাশের হাতটা শক্ত করে ধরে সদর দরজার দিকে টেনে নিয়ে যেতে যেতে ইচ্ছে করে বেশ উচ্চস্বরে বলল, ও সরি, যাও শোনা, রুমে যাও, কিন্তু ঘুমিয়ে পড়ো না যেন। আমি এক্ষুনি এসছি। বাইরে এই মাঝরাতে গলা উঁচি এত জোরে কথা বলার একমাত্র উদ্দেশ্য ছিল বাইরে আলতাফ চৌধুরীকে শোনানো, এবং নিজের সেই উদ্দেশ্য সে সফল হলো। গেটের কাছে পৌঁছানোই আলতাফ চৌধুরীর কানে এই ইঙ্গিতপূর্ণ বাক্যটি পৌঁছাতে তার মাথা কান গরম হয়ে গেল। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা কড়া মেজাজের মার নূরজাহান চৌধুরীর কারণে শেষমেশ আর ফিরে না আসে ছেলেটাকে কিছু করতে পারল না। অগত্যা ক্ষোভ উগড়ে দিয়ে তাকে নিয়ে চলে যেতে হলো। এদিকে ড্রয়িং রুমে থাকা ঝিলমিল এখনও চোখ পাকিয়ে বারিশের বাইরে যাওয়ার পথে দিকে তাকিয়েছে। অবাক হওয়ার নতুন কিছু নেই। এই লোক বরাবরে আস্ত অসভ্য আর নির্লজ্জ। সেই রুমে যাওয়ার আগে পুরো বাড়ির চোখ বোলালো যেন কাউকে খুঁজছে, তবে চোখের সামনে দেখতে না পেয়ে চলে গেল। আপনি না আমার প্রফেসর, আমি আপনার সাথে একই বিছানায় শুতে পারবো না। একই বিছানায় শুতে না পারলেও পড়ার টেবিলে
গিয়ে পড়তে বসো। বারিশ নিজের ঘড়িটা টেবিলের উপর রাখতে রাখতে অন্তত নির্বিকার মুখে জবাব দিল। ঝিলমিল কপাল কুঁচকে রাগি চোখে তাকালো বারিশের দিকে। গাল ফুলে বলল, পড়তে বসবো কেন? রাত 2টো বাজে, এটা পড়ার সময়? শার্টের হাতে গোটাতে গোটাতে ঘুরে তাকালো যুবক। বুড়োজোড়া সামান্য উঁচিয়ে বলল, তাহলে কিসের সময়? ঘুমানোর সময়। ঝিলমিল জোর দিয়ে বলল, তাহলে ঘুমাও। সেটাই তো বললাম, আপনার সাথে আমি একই বিছানায় শুতে পারবো না। ঝিলমিল আবার নিজের যুক্তিতে ফিরে এলো। আমি তো বললাম, শুতে না পারলে টেবিলে গিয়ে পড়তে বসো। বারিশ ঘুরে ফিরে আবার একই কথা বলছে। ঝিলমিল বিরক্তির মাত্রা ছাড়ল। ঝিলমিল কিছু না বলে বারিশের দিকে চুপচাপ তাকিয়ে রইল। তার চোখে মুখের অভিব্যক্তি বলে দিচ্ছে মনে মনে সে বারিশকে কতবার চিবিয়ে খেয়েছে। লোকটা সেদিকে পাত্তা না দিয়ে বিছানার চাদরটা টেনে একটু ঠিকঠাক করে আরাম করে শুতে শুতে বলল, হয় চুপচাপ এসে শুয়ে পড়ো, নয়তো গিয়ে পড়তে বসে, আমি ঘুমালাম। ঝিলমিল পা ঠুকে রাগে গজগজ করতে করতে বলল, একটাও করব না আমি। না আপনার পাশে ঘুমাবো, আর না পড়তে বসবো। আমি মেঝেতে ঘুমাবো। আমার ঘরের মেঝেতে ইঁদুর দৌড়ায়। চোখ দুটো ছানা বড়া হয়ে গেলে ঝিলমিলে আটকে রইল। কি? হ্যাঁ, একটু পরে দল বেঁধে আসবে। বাড়ির পাশ ফিরে শোয়ার জন্য কোলবালিশটা টেনে নিতে নিতে বেশ আয়েসি টোনে যোগ দিল। ওদের সাথে ঘুমাতে চাইলে মেঝেতে ঘুমাও। আর শোনো, তোমাকে ঠাকুমার ঝুলি শোনাতে শোনাতে ঘুম পাড়িয়ে দিব। ইঁদুরের নাম শুনে ঝিলমিল আর 1 সেকেন্ডও মেঝেতে দাঁড়িয়ে থাকার সাহস পেল না। সে ভয়ে ঘেন্নায় এক লাফে ধপাস করে পড়ার টেবিলের উপর উঠে বসলো। তারপর চারপাশে কিছু একটা খুঁজতে খুঁজতে টেবিলের উপর থেকে চেঁচিয়ে বলল, আপনার রুমে সোফা নেই কেন? বাড়ির চোখ না খুলে শান্ত গেলে বলো, ছিল, সরিয়ে ফেলছি। কেন? এমনি, নিয়ে আসুন। ঝিলমিলে হুকুমের সুরে বলল, পারবো না। মেয়েটা একটু চুপচাপ থেকে পুরো ঘর চোখ বুলালো। অন্ধকারের মেঝেটার দিকে তাকাতে তার গা শিউরে উঠল। ইস, এইভাবে যে ভয়টা পাবে, তাই তার চেয়ে বেশি ঘৃণা লাগছে। একবার যদি পায়ের উপর দিয়ে যায়, ঘেন্নায় তার পাটাই কেটে ফেলবে। সে এবার নিরুপায় হয়ে বারিশকে বলল, তাহলে আমাকে নামিয়ে বিছানায় নিয়ে যান। বাড়ির এবার ঘুরে পেছনের দিকে তাকালো। রুমের আবছা আলো সে দেখলো ঝিলমিল পড়ার টেবিলের উপর গুটিসুটি মেরে পা মুড়ে বসেছে। দৃশ্যটা দেখে সে যেমন অবাক হলো, তেমনি তার ভেতরে হাসিয়ে পড়ল। তবে মুখে সেই ভাবটা প্রকাশ করল না। কি হলো, নিয়ে যান। বারিশকে চুপ থাকতে দেখে ঝিলমিল আবারও বলল, কেন, তোমার পা নেই? হেঁটে এসো। না, আমি এই মেঝেতে পা রাখবো না। ছি, আপনার ঘর এত নোংরা। আমাদের বাসায় কখনোই ইঁদুর আসে না। মুখ বাঁকালো মেয়েটা। বারিশ এক হাতে নিজের মাথার নিচে দিয়ে বালিশে হেলান দিয়ে বলল, আমাদেরও আসেনি, কিন্তু আজ থেকে আসবে। আপনি কি আমাকে বিছানায় নিয়ে যাবেন? ঝিলমিল রাগে গিয়ে শেষবারের মতো জানতে ছিল, না, পারবো না। নিজের পায়ে হেঁটে এসো। আর তুমি না বললে আমার পাশে ঘুমাবে না, তো টেবিলে ঘুমাও। আবার চোখ বন্ধ করে ফেললো লোকটা। ঝিলমিল গলা আছে বলল, আচ্ছা, তাহলে আমি আবার চিৎকার করবো। ধরপড় করে বিছানায় উঠে বসলো বারিশ। চিৎকার করবে কেন? আমি তোমার সাথে কিছু করেছি? হ্যাঁ, এই তো ইঁদুরের ভয় দেখিয়ে টেবিলে ঘুমাতে বলছেন, সবাইকে ডেকে বলে দেবো। বেশ চড়া সুরে হুমকি দিল। বারিশ বেগতিক দেখে একটু নরম হয়ে বলে, আচ্ছা, আসবে না ওদের, ওরা আরও পরে আসবে, তুমি নেমে এসো। অসম্ভব, আপনি আমাকে এসে নিয়ে যান। আমি কিভাবে নেব? কোলে। ঝিলমিল অন্তত স্বাভাবিক ভঙ্গিতে বলল, যেন এটাই একমাত্র সমাধান। পারবো না। আমি তোমাকে কোলে নিতে গেলে বারিশের বারিশের বাক্যটা মাঝপথে আটকে গেল। এখন কি? ঝিলমিল জানতে চাইল। বাড়ির ঝিলমিলে আপাতমস্তক একবার দেখলো। এলোমেলো চুলে একটা সাধারণ টি শার্ট আর প্যান্টে মেয়েটাকে এই অবস্থায় আলো অদ্ভুত মায়াবী লাগছে। সে চট করে চোখ সরিয়ে নিল। কিছু না, আমার থেকে দূরে থাকো। দূরেই থাকবো, আমাকে শুধু বিছানায় নিয়ে বসিয়ে দিন। আরে বাবা, আসবে না ইঁদুর, নেমে এসো। বিরক্ত হলো যুবক। মেয়েটা আর কথা বাড়ালো না। সে লম্বা শ্বাস নিয়ে পুরো বাড়ি মাথায় তোলার জন্য চিৎকার দিয়ে উঠল, চঞ্চল দাদা! এই চুপ! বারিশ এক লাফে বিছানা থেকে নেমে দৌড়ে দিল ঝিলমিলের কাছে। এক হাত দিয়ে শক্ত করে ঝিলমিলে মুখ চেপে ধরে দাঁতে দাঁতে বলল, আয় মা, তুই কোলে আয়, তাও চেঁচাইস না। বা মুহূর্তে বারিশের 2 হাত দিয়ে ঝিলমিলকে পাজা খোলা করে তুলে নিয়ে তাকে আলতো করে বয়ে এনে বিছানায় একদম ওপাশের কোণটা সাবধানে শুইয়ে দিতে বলল, স্যারের সাথে শুতে সমস্যা, কিন্তু স্যারের কোলে উঠতে সমস্যা নেই। ঝিলমিল এসব না শোনার ভান করে চাদর দিয়ে পুরোপুরি ঢেকে ঘুমিয়ে পড়ল। বারিশ একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানার নিজের অংশটায় গিয়ে শুয়ে পড়ল। হাত বাড়িয়ে শেষ আলোয় নিভিয়ে দিল। তার চোখ
ঘুম উড়ে গেছে। পাশে শুয়ে থাকা মেয়েটার চাদরে ঢাকা অভাবটার দিকে তাকে এসে বাকি রাতটুকু এপাশ ওপাশ করে কাটিয়ে দিল। শত চেষ্টা করে আর ঘুমাতে পারল না। দেখি কোথায়। নুরজাহান চৌধুরীর গম্ভীর কণ্ঠে প্রশ্নটা শুনে দিলেন তার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট তাহসিনকে। ছেলেটা মাত্র ঘুমিয়ে পড়ছিল, চোখে এখনো ঘুমের রেশ লাগেনি। এই বিশাল বাড়িতে তার থাকার ব্যবস্থা। তাহসিন আমতা আমতা করলো, আমি সত্যি জানি না আম্মা, গত কয়েকদিন ধরে ওকে আমি তোমার সাথে একটু বেশি কথা বলতে দেখেছি। নুরজাহান চৌধুরীর তীক্ষ্ণ চোখে জোড়া তাহসিনের মুখের উপর স্থির। তাহসিন মাথা নিচু করে চুপ করে রইল। সে আসলে জানে না দিঘি কোথায়, আর জানলেও নুরজাহান আম্মার সামনে দাঁড়িয়ে মিথ্যে বলার সাহস বা ইচ্ছে কোনোটাই নেই। জানলেও সে কখনোই তার থেকে এই কথা লুকানো। আমাকে বলো তাহসিন, ও কোথায়? জানলে অবশ্যই আমি আপনাকে বলতাম আম্মা। তাহসিন বিনীত কিন্তু দৃঢ় গলায় মাথা নিচু করে বলল। কিছুক্ষণ ঘরের ভিতরে ভারী একটা নীরবতা বিরাজ করলো। নূরজাহান চৌধুরী তার চশমাটা ঠিক করতে করতে একটু চুপ করে তাকিয়ে রইলেন তাহসিনের দিকে। সম্ভবত তাহসিনের সততা যাচাই করে নিলেন। এরপর দীর্ঘশ্বাস ফেললেন, আচ্ছা যাও, ও যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। জি আম্মা, অবশ্যই জানাবো, বলে তাহসিন উল্টো পায়ে নূরজাহান চৌধুরীর ঘর থেকে বের হয়ে গেল। করিডোর ধরে নিচে নেমে এসে সে নিজের রুমে ঢুকলো। দরজাটা আটকে দিয়ে বিছানায় বসার পর সে পকেট থেকে ফোনটা বের করলো। স্ক্রিন অন করে সে পুরো মেসেজটার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইল। এরপর দীর্ঘ একটা শ্বাস ফেলে ফোনটা বালিশের পাশে রেখে সে লাইটটা নিভিয়ে দিয়ে আবার চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লো। মধ্যরাত পেরিয়ে গেছে অনেক আগে। পুরো বাড়ির নিজাম, কিন্তু আলতাফ চৌধুরীর চোখে ঘুমের এক মুহূর্ত রেশ নেই। তিনি বিছানায় শুয়ে একটু ছটপট করছেন আর বারবার দীর্ঘশ্বাস ফেললেন। আর তার স্ত্রী নাজমা বেগমের মাঝখানে শুয়েছেন 3 বছর ছোট ছেলে জিহান। গোলগাল ফর্সা মুখটা ফুলিয়ে এক হাত বাবার গায়ের উপর তুলে দিয়ে এক নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। স্বামীর এই অস্থিরতা জিহানের ঘুমের জন্য ব্যাঘাত না ঘটে, তাই পাশে শুয়ে থাকা নাজমা বেগম একটু বিরক্ত হলেন। নাজমা বেগম উঠে গিয়ে সাবধানে জিহানের গায়ের উপর থেকে হাতটা সরিয়ে কাঁথাটা টেনে দিলেন। তারপর স্বামীর দিকে তাকে হালকা ধমকের শরীরে জানতে চাইলেন, কী ব্যাপার, এপাশ ওপাশ করছো কেন? মেয়ের চিন্তায় কি আর সারা রাত না ঘুমিয়ে কাটাবে? তোমার জন্য এবার ছেলেটার ঘুম ভেঙে যাবে। আলতাফ চৌধুরী সিলিংয়ের দিকে তাকিয়ে চুপ করে রইলেন। নাজমা এবার একটু নরম করে বললেন, এত টেনশন করে খেয়েছে? বলো তো, বিয়ে তো হয়েছে, কোনো অঘটন তো ঘটেনি? আল্লাহ পাকে কপালে লিখেছিল, তাই হুট করে সব কিছু এভাবে হয়ে গেল। এখন এসব চিন্তা বাদ দিয়ে ঘুমাতো। আলতাফ চৌধুরী এবার ছেলের মাথায় আলতো হাত বুলিয়ে খুব ভারী দীর্ঘশ্বাস ফেললেন। স্ত্রীর দিকে তাকিয়ে চিন্তিত গলে বললেন, অন্য কারোর সঙ্গে বিয়ে হলে আমার এত টেনশন হতো না নাজমা। তুমি ওই ছেলেকে চেনো না? চিনবো না কেন? তোমার প্রিয় ছাত্র ছিল। নাজমা বেগমের কথা শেষ করতে না দিয়ে আলতাফ চৌধুরী তিক্ত স্বরে বললেন, শুধু আমার ছাত্র ছিল না, ও আমার নিজে হাতে বড় হয়েছে। আমার সেই স্কুলের ছাত্র। ও যখন স্কুলে ছিল তখন থেকে আমার জীবন যৌবন একদম শেষ করে দিছে। আমি খুব ভালো করেই জানি ও বাইরে ভিতরে কেমন। এমনিতে সবার সামনে নিজেকে এমন দেখায় যেন খুব ভদ্র, সভ্য, দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ। কিন্তু ও হলো চরম লেভেলে একরোখা একটি ছেলে। ও আমাকে এত জ্বালিয়েছে যে ওর কারণে শিক্ষকতা ছেড়ে দিয়েছি আমি। আল্লাহ জানে আমার মেয়ের এই ছেলে সে কীভাবে থাকবে। আমি খুব শীঘ্রই ওদের ডিভোর্সের ব্যবস্থা করব। পাগল হয়ে গেছো? যে পরিস্থিতি হোক আল্লাহ ওদের এক করেছেন। তুমি এসব কথা আর মুখে আনবে না, তুমি বুঝবে না। ঘুমাও। আবছা আলো আঁধারিতে ঘরটা তখনও অবচ্ছন্ন। বারিশের চোখে এমনিতেও ঘুম ছিল না, ঘুম আসবে না তার। সে উঠে বসলো। বিছানায় নেমে থাকা পাশে থাকা তরুণীর দিকে তাকালো। মেয়েটা একদম নিঃসাড় হয়ে ঘুমাচ্ছে। সে ওর পাশে গিয়ে দাঁড়িয়ে গম্ভীর করে বলল, এই মেয়ে ওঠো। ওপাশ থেকে কোনো সাড়া নেই। মানবী তখন গভীর ঘুমে মগ্ন। ঝিলমিল বারিশ খানিকটা ইতস্তত করে হাত বাড়িয়ে মেয়েটার উপরে থাকা পাতলা চাদরটা সরিয়ে দিতে চাইল, কিন্তু পরক্ষণে কীভাবে হাত গুটিয়ে নিল। মনে এক ধরনের দ্বিধা কাজ করলো, কিন্তু তখনই মনে পড়ে গেল মেয়েটা এখন আর কেউ নয়, তার বিবাহিত স্ত্রী। নিজের স্ত্রীর উপর তার পূর্ণ অধিকার আছে। সেই ভাবনাটা মাথায় আসতে নিজের মনকে শক্ত করে এক ঝটকায় চাদরটা সরিয়ে দিল। চাদর সত্ত্বে যুবকের চোখের পলক থমকে গেল। বুকটা কেঁপে উঠল অজানা স্পন্দে। ঘুমের ঘোরে ছটপট করায় মেয়েটার টি শার্ট আর প্যান্ট কিছুটা গুটিয়ে উপরে উঠে গেছে। রুমের মৃদু আলোয় নিমেষে দৃশ্যমান হলো মেয়েটার ফর্সা মসৃণ প্যান্ট
বাড়ির শক্তপোক্ত মানুষ হলো রক্ত মাংসের পুরুষ। না চেতে তার চোখ জোড়া সে অনাবৃত শুভ্র ত্বকের উপর আটকে গেল। সে এক অদ্ভুত ঘোরের মধ্যে তলিয়ে যাচ্ছিল। হৃৎপিণ্ডের গতিটা আচমকা অবাধ্য হতে চাইলে তার গলাটা শুকিয়ে আসলো যেমন। পরক্ষণে দাঁতে দাঁত চেপে নিজেকে সামনে নিয়ে দ্রুত চোখ ফিরিয়ে নিল। দীর্ঘশ্বাস ফেলে আর কোনো সুযোগ না দিয়ে ঘুমন্ত ঝিলমিলকে পাজাকলো করে তুলে নিয়ে সোজা গিয়ে বসিয়ে দিল পড়ার টেবিলে। ঝিলমিল তখনও ঘুমের অতল সাগরে। চেয়ারে বসানোর সাথে সাথে সে ভারসাম্য না রাখতে পেরে অজান্তে টেবিলে মাথা নুইয়ে ফেল। পারিস হাত বাড়িয়ে ওর কপাল ধরে মাথাটা টেনে সোজা করে দিয়ে বলল, সোজা হয়ে বসো। সে হাত সরাতে ঝিলমিল আবার করে মাথা নুইয়ে দিল। পারিস এবার আর ওর মাথা সোজা করে দেয়। মেয়েটা চোখ না খুলে এবার এলিয়ে পড়ল। বাড়ির আবারও ঠিক করে দিল। এভাবে 4-5 বার মাথা সোজা আর নোয়ানোর খেলা চলল দুজনের মধ্যে। হুট করে ঝিলমিলের তন্দ্রাভাব কেটে গেল। ধরপার করে চমকে উঠে সোজা হয়ে বসে চোখ রগড়াতে রগড়াতে এদিক সেদিক তাকিয়ে নিজের অবস্থানটা বোঝার চেষ্টা করলো। বিছানা শেষে আবার এই কাঠে তৈরি শক্ত চেয়ারে কীভাবে এলো? সামনে দাঁড়িয়ে থেকে লোকটার দিকে তাকিয়ে সে অবাক হয়ে বলল, কাল রাতে আমাকে আর বিছানায় নিয়ে যাননি? বাড়ির পকেটে হাত গুজে নির্বিকার পড়ল, মনে করে দেখো। ঝিলমিল একটু ভাবল, হ্যাঁ, চঞ্চলতার নাম ধরে চিৎকার দিয়েছিলে তখন তো এই লোকটা তাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। সে চুলগুলো ঠিক করতে করতে, হ্যাঁ নিয়ে গেছিলাম। তাহলে আমি এখানে কেন আবার? আমি নিয়ে এসেছি। ভালো করছেন, কিন্তু কেন? ঝিলমিল এখনও ঘুমের ঘোরে ঝিমাচ্ছে, চোখ দুটো ঠিকঠাক খুলতে পারছে না। পড়তে বসো। লোকটার বলা এই দুটো শব্দ যেন ঝিলমিলের মাথায় বজ্রপাতের মতো ঠেকল। 1 সেকেন্ড আর সমস্ত ঘুম উবে গেল চোখ থেকে। বাড়ির টেবিলের উপর আঙুল দিয়ে টোকা মেরে বলো, ফ্রেশ হয়ে দ্রুত বই নিয়ে এসো। সকালবেলা পড়ায় মাথায় ঢোকে বেশি। এই সময় ব্রেন ভালো কাজ করে। ঝিলমিল একদম আহাম্মকের মতো চোখ বড় বড় করে তাকিয়ে রইল। সে টেবিলের উপর থাকা ছোট্ট ঘড়িটার দিকে তাকিয়ে আরেক দফা ধাক্কা খেল। ভোর 4টা। এই মাঝরাতে কেউ কাউকে ঘুম থেকে তুলে পড়তে বসায়? ঝিলমিলের কাছে মাঝরাত, তার মধ্যে আজকে আরও দেরিতে ঘুমাচ্ছে। রাগে দুঃখে মেয়েটার চোখের পানি চলে আসার জোগাড়। বলার মতো কোনো ভাষা খুঁজে না পেয়ে বলল, আপনি ফুপিকে বিয়ে করলেও এমন করতেন? বারিশ খুব শান্ত গলায় জবাব দিল, ওটা নিয়ে ভাবিনি। তাহলে আমার সাথে কেন এমন করছেন? কেমন করছি সেটা না ভেবে চুপচাপ ফ্রেশ হয়ে বই খুলো, নয়তো আমি কি করতে পারি সেটা প্রমাণ করতে বাধ্য করো না। কাল রাতে থাপ্পড় ভুলে গেছো? আপনি আমাকে হুমকি দিচ্ছেন? ওয়ার্নিং দিচ্ছি, আমি আর একবার বলবো না। যাও ফ্রেশ হয়ে এসো। এবার একটু শক্ত গলায় বলল বারিশ। বারিশ এসে গম্ভীর চোখের চাহনি আর শক্ত গলার আওয়াজ শুনে ঝিলমিল আর কথা বাড়ানোর সাহস পেল না। সে চেয়ার থেকে নেমে ধপধপ পা ফেলে ওয়াশরুমে ঢুকে পড়ল। ভেতরের লকটা সশব্দে আটকে দিল। 10 মিনিট কেটে গেল, 15 মিনিট, 20 মিনিট। তরুণীর ভেতর থেকে বেরোর কোনো নামগন্ধ নেই। বাড়ির এতক্ষণে পকেটে হাত গুজে ঘরের মাঝখানে দাঁড়িয়ে ছিল। এবার তার ধৈর্যের বাঁধ ভাঙল। ওয়াশরুমের দরজার সামনে শক্ত হাতে পরপর কয়েকটা ধাক্কা দিল। ভেতরে পরিস্থিতি বোঝা কান পাতে, তবু কোনো সারক্ত নেই। মেয়েটা কি ভেতরে আবার ঘুমিয়ে পড়লো নাকি? বাড়ির দরজায় কড়া নিয়ে এবার ঠান্ডা গলায় হুমকি দিল, দরজা ভেঙে আমি ভেতরে গেলে কিন্তু তোমার পা দুটো ভাঙবো। এই এক হুমকিতে কাজ হলো বোধহয়। খট করে শব্দ করে দরজা খুলে গেল। ও কালো করে বের হলো ঝিলমিল। ওর কপালে গালে পানির ছিটে ফোঁটা লেগে আছে। বাড়ির এক পলক তার কিশোরী স্ত্রীর দিকে তাকালো। সে পাশ থেকে একটা নরম তোয়ালে টেনে নিয়ে নিজ হাতে বাড়িয়ে অন্তত আলতো করে ঝিলমিলের মুখের পানিটুকু মুছে দিতে বলল, গুড গার্ল। যাও এবার আইসিটি বইটা বের করো, আমি কিছু ম্যাথ দিয়েছি, ওগুলো সলভ করবো। ঝিলমিল এবার বাথরুমের মতো টেবিলের বইটা টেনে নিয়ে পড়তে বসলো। লোকটার দেওয়া আইসিটি কঠিন ম্যাথগুলো সে মনোযোগ দিয়ে সলভ করতে লাগলো। বারিশ কিছুক্ষণ সে বাধ্য ছাত্রীর দিকে তাকালো। পরক্ষণে সে নিজেও ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল। ঝিলমিল তখন অঙ্কের গোলকধাঁধায় বুঁদ হয়েছে। ঠিক তখনই তার মনোযোগ ভাঙল নিচ থেকে ভেসে আসা একটা কলিং বেলের শব্দে। সদর দরজায় কলিং বেলটা খুব অধৈর্য সহকারে বাজাচ্ছে। ভোর 4টায় এই সময় বাড়ির কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। শব্দটা কানে আসতে ঝিলমিল কলমটা রেখে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে দরজা খুলতে গেল। দরজাটা খুলতে ঝিলমিল একদম পাথরের মতো জমে গেল। অবশেষে তার দেখালো, যার কারণে এই বাড়িতে তার পা রাখা। সে এখন তার সামনে দাঁড়িয়েছে, এই বাড়ির একমাত্র নাতি শেহরিয়া জারিফ।
ঝিলমিলের সামনে দাঁড়িয়ে থাকা 20 বছর বয়সী ছেলেটা বেশ লম্বা, চিকন চাকন করে। সে এখন দরজায় হালকা ভর দিয়ে ঝুঁকে আছে, চোখ দুটো লালচে আর ভারী। জারিফ তার বুঝে আসা চোখ দিয়ে খুব কৌতূহল আর বিভ্রান্ত চোখে ঝিলমিলের দিকে তাকিয়ে রইল, যেন বোঝার চেষ্টা করছে সে আসলে বাস্তবে নাকি নেশার করে কোনো ভুল দেখছে। জড়িয়ে যাওয়া গলায় টেনে টেনে বলল, ঝিলমিল, আমি সত্যিই তোকে দেখছি, তুই দরজা খুলছিস? ঝিলমিল ঝটপটে দুহাত বুকের উপর ভাঁজ করে দাঁড়িয়ে ধারালো গলা বলল, না, তোর চাচি দরজা খুলছে। জারিফ একটা তাচ্ছিল্য হাসি দিয়ে টাল সামলাতে সামলাতে বলল, আমার কোনো চাচি টাচি নেই, শর্ত সামনে থেকে যা। তা এখানে এসেছিস কেন? তুই না বলেছিলি আমার মুখও দেখবি না? তাহলে আবার কি চাস? এই শোন, কেঁদে কেটে কোনো লাভ নেই। আমি তোর মতো কত মেয়ের সাথে এমন টাইম পাস করি, তুই সিরিয়াস হয়ে গেছিস বলে আমার কে দোষ? কে কাঁদছে? তোর মতো এই লিকলিকে জিরাফের জন্য আমি কাঁদবো? এটা আমার স্বামীর বাড়ি, তাই আমি এখানে এসেছি। ঝিলমিল মুখ বাঁকিয়ে জবাব দিল। চোখ দুটো পিটপিট করে বলল জারিফ, দিন দুপুরে নেশা করছিস নাকি? হ্যাঁ, এখন সকাল আর নেশাটা তুই করছিস, আমি না। হায়, এখন আমাকে নিয়ে স্বপ্ন দেখাই যাচ্ছিস? এইবারে বউ হওয়ার স্বপ্ন দেখে লাভ নেই। আমার দাদিমা তোকে একদম পছন্দ করে না, সর সামনে থেকে। জারিফ বিদ্রুপ সুরে বলল, তোর বউ হতে এখানে কে মরতে এসেছে শুনি? এই তো একটু আগে বললি এটা নাকি তোর স্বামীর বাড়ি। জারিফ বাঁকা আসলো। ঝিলমিল এবার জারিফের খুব কাছে এগিয়ে এলো, তারপর অন্তত স্পষ্ট ও গম্ভীর ঠিকই বলছিস, আমি আমার স্বামীর বাড়িতে এসে এবারে ছোট বউ হয়ে। তোর একমাত্র চাচা শেহরিয়ে ভাইজান বারিশের স্ত্রী। কথাটা শোনা মাত্র এক চরম তাচ্ছিল্য হাসি ফুটে উঠল জারিফের ঠোঁটে। বলে, আমার চাচু তোর তো কাল তোর ফুপির সাথে বিয়ে হয়েছে। আহারে, আমাকে হারিয়ে তুই একটা পাগল হয়ে যাবি ভাবিনি। আমি তো তোকে আগেই বলেছিলাম, আমার বাকি গার্লফ্রেন্ডকে মেনে নিতে পারলেও আমার সাথে থেকে যা। তুই তো থাকলি না, ইগো দেখালি। ঝিলমিল এক ঝটকায় হাত উঁচিয়ে জারিফকে থামিয়ে দিল।